মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চির নতুন, যা আমাদের শেখায় জীবনে নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব সূর্যপুত্র না ইন্দ্র আত্মজ, কে হবে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর, এই যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। গুরু দ্রোণের আশ্রমে অস্ত্রবিদ্যা লাভের পর কৌরব আর পাণ্ডবেরা বলিষ্ঠ আর কুশলী যোদ্ধা হয়ে উঠল। কুরুকুমারদের মধ্যে অর্জুন সর্বশ্রেষ্ঠ। দুই হাতেই সমান দক্ষতায় স্বরচালনা করতে পারবার জন্য তাকে সব্যসাচী নামেও অভিহিত করা হয়। এদিকে উপযুক্ত বিদ্যার্থীর সর্বগুণ সম্পন্ন হওয়া সত্ত্বেও কেবল সুতপুত্র হওয়ার নিমিত্ত কর্ণকে গুরু দ্রোণ বিদ্যাশিক্ষা প্রদানে অসম্মত হলেন। কর্ণ মিথ্যাচারের আশ্রয় নিয়ে স্বয়ং গুরু পরশুরামের থেকে বিদ্যাপ্রাপ্তি করলেও ভাগ্যের বিড়ম্বনায় গুরু দ্বারা অভিশপ্ত হয় যে তার সব থেকে প্রয়োজনের সময়ে গুরু প্রদত্ত সমস্ত বিদ্যা তাকে পরিত্যাগ করবে। হস্তিনাপুরে আয়োজিত হয় কুমারদের অস্ত্রবিদ্যার প্রদর্শনী। সেখানে কর্ণ উপস্থিত হয়ে অর্জুনের সাথে দ্বন্দ্বযুদ্ধ করতে চাইলে ভীম তাকে অপমান করে। কুমার দুর্যোধন কর্ণকে নিজের মিত্র আর অঙ্গরাজ্যের রাজা হিসেবে অভিষিক্ত করলে কৃতার্থ কর্ণ আজীবন দুর্যোধনের ছায়াসঙ্গী হওয়ার প্রতিশ্রুতি দেয়। কর্ণকে নিয়ে বিবাদ উপস্থিত হলে মাতা কুন্তী আর মহামহিম ভীষ্ম ব্যথিত হয়ে পড়েন। তারপর কি হলো? প্রদর্শনীর অন্তে গুরু দ্রোণ এসে দাঁড়ালেন ভীষ্মের সামনে। বললেন, হে মহামহিম, আমি আমার প্রতিশ্রুতি অনুযায়ী কুরুকুমারদের সকলকেই অস্ত্রবিদ্যায় পারঙ্গম করে তুলেছি। এবার আমার গুরুদক্ষিণার সময় উপস্থিত। আদেশ করুন যাতে আমার সেই নিজস্ব গোপনীয় কার্য কুমারেরা সমাধা করে দেয়। ভীষ্ম জিজ্ঞাসা করেন, অতি অবশ্যই গুরুদ্রোণ, কিন্তু আমি কি জানতে পারি সেই গোপনীয় কার্য কি? দ্রোণ উত্তর দেন, পাঞ্চাল নরেশ দ্রুপদ আমার বাল্যবন্ধু ছিলেন। তিনি একদা আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি যখন পাঞ্চালের রাজা হবেন তার অর্ধেক রাজ্য তিনি আমাকে দান করবেন। আমার দরিদ্রাবস্থার জন্য আমার স্ত্রী আর পুত্র অপরিসীম কষ্টে দিনাতিপাত করেন। তা সহ্য করতে না পেরে আমি মহারাজ দ্রুপদের প্রতিশ্রুতি মতো অর্ধেক রাজ্য যাচনা করলে তিনি আমাকে অপমান করেন। আর তাই আমি প্রতিজ্ঞা করি যে সেই অর্ধেক রাজ্য আমি বাহু বলে জয় করব। আমার দ্বারা প্রশিক্ষিত কুরুকুমারেরাই সেই কার্যকে সমাধা করে দেবে। যথাসময়ে পাঞ্চাল রাজ্যের উপকণ্ঠে নিজ শিষ্যদের নিয়ে উপস্থিত হলেন গুরু দ্রোণ। তার এই আগমনের সংবাদ মহারাজ দ্রুপদের কানে পৌঁছলে তিনিও চতুরঙ্গ সেনা সাজিয়ে নিজের রাজ্যের রক্ষা নিমিত্ত এসে উপস্থিত হলেন। মহারাজ দ্রুপদ অসামান্য বীর, তাকে সম্মুখ সমরে পরাস্ত করা নিছক সহজ কার্য নয়। গুরু দ্রোণ তার শিষ্যদের বললেন, বৎসগণ, তোমরা মহারাজ দ্রুপদকে বন্দি করে আমার সম্মুখে নিয়ে আসবে, কিন্তু দেখো তার যেন কোনো ক্ষতি সাধন না হয়। তিনি আমার মিত্র, আমি তার গর্বকে নাশ করতে চাই, তার কোনো ক্ষতি সাধন আমার অভিপ্রেত নয়। আমি তোমাদেরকে উপযুক্ত শিক্ষা দিয়েছি, এবার পুত্রগণ তোমরা নিজেদের যোগ্যতা প্রমাণ করো। স্বভাবে হঠকারী দুর্যোধন বলল, গুরুদেব, এ তো অতি সহজ কার্য। আমরা 100 ভ্রাতা মিলে অল্প সময় পাঞ্চাল সেনাকে পরাস্ত করে মহারাজ দ্রুপদকে আপনার পদতলে সমর্পণ করব। আর তাছাড়া এখন মিত্র কর্ণ আমাদের সাথে আছেন, তার মতো ধনুর্ধর একাই মহারাজ দ্রুপদকে পরাস্ত করতে সক্ষম। আপনি নিশ্চিন্ত থাকুন। এই বলে কর্ণ সহ দুর্যোধন আর তার ভ্রাতারা হর্ষধ্বনির সাথে ধাবিত হলো পাঞ্চাল সেনার উদ্দেশ্যে। দ্রোণ স্মিত হাসলেন। কিন্তু দুর্যোধনের যোজনা সফল হলো না। মহারাজের নিকটে পৌঁছানো তো দূর, তারা পাঞ্চাল সেনার ব্যূহর বহিরাংশই ভেদ করতে পারল না। উপরন্তু তারা কোনোই যুদ্ধকৌশল অবলম্বন না করে নিতান্ত নির্বোধের মতো নিজেদের শক্তি জাহির করতে গিয়ে একে একে নিজেরাই মহারাজ দ্রুপদের হাতে বন্দী হয়ে পড়ল। তখন তৃতীয় পাণ্ডব অর্জুন বলল, গুরুদেব, কৌরবরা শুধুই বাক্যপটু, ওদের দ্বারা এই কার্য সমাধা হবে না। এবার আপনি অনুমতি দিলে আমরা 5 ভ্রাতা একটু চেষ্টা করে দেখি। গুরু দ্রোণ জানেন তার এই শিষ্যটি কীরকম স্থিতধী। তিনি অনুমতি দিলে অর্জুন পুনরায় বলে, জ্যেষ্ঠ ভ্রাতা, আপনি গুরুদেবের সাথেই থাকুন, গুরুদেবের রক্ষণ করুন। আমরা 4 জন যুদ্ধক্ষেত্রে প্রস্থান করছি। এই বলে গদাধারী ভীমসেনকে অগ্রবর্তী আর নকুল আর সহদেবকে 2 পাশে নিয়ে সব্যসাচী অর্জুন যাত্রা করল পাঞ্চাল সেনার সামনে। কর্ণসহ 100 কৌরবকে খেলার ছলে হারিয়ে মহারাজ দ্রুপদ তখন অট্টহাস্য করছেন। এমতো অবস্থায় সামনে শুধু 4 যোদ্ধাকে দেখে তিনি আরও খুশি হয়ে উঠলেন। এই দ্রোণের শিক্ষার নমুনা, যে শত যোদ্ধা তাকে পরাস্ত করতে পারল না, এই 4 যুবক কী বা করবে? কিন্তু তিনি হতবুদ্ধি হয়ে গেলেন। ভীমসেনের উগ্র রূপ, তীব্র বল আর উন্মত্ত হস্তির মতো গদাচালনা দেখে
ভীত পাঞ্চাল সেনারা যে যেদিকে পারল প্রাণ ভয় ছুটে পালাতে লাগলো। নকুল আর সহদেবের কৌশলী অসিচালনায় প্রাজ্ঞ পাঞ্চাল সেনাপতিরাও হার মানছেন। আর ওই যে কন্দর্পকান্তি ধনুর্ধারী, কে? তার সামনে কেউই দাঁড়াতে পারছেন না, যেন স্বয়ং দেবরাজ আজ সম্মুখ সমরে আগত। মহারাজ স্থাণুবৎ দাঁড়িয়ে রইলেন, ভুলে গেলেন যুদ্ধ করতে। আর এই সুযোগে তাকে বন্দি করে ফেলল 4 পাণ্ডব। রজ্জুবদ্ধ অবস্থায় মহারাজ দ্রুপদ নতজানু হলেন স্মিত হাস্যোজ্জ্বল গুরু দ্রোণের সামনে। দ্রোণ মহারাজকে উদ্দেশ্য করে বললেন, মহারাজ, এবার দেখলেন তো ভরদ্বাজ পুত্র দ্রোণ নিজের প্রতিশ্রুতি সর্বদা রক্ষা করে। আপনাকে পরাস্ত করেছে আজ আমার শিষ্যরা, আর তাই এবার আপনিও নিজের প্রতিশ্রুতি রাখুন। পাঞ্চালের অর্ধেক যাতে আমার অধিকার, তা এবার আমায় দান করুন। আমি ক্ষমাশীল ব্রাহ্মণ, আমার থেকে আপনার কোনো প্রাণের ভয় নেই, কিন্তু বর্তমানে আপনি আমার যুদ্ধবন্দী, আর তাই আপনি আমার আদেশ অনুযায়ী কর্ম করতে বাধ্য। আমি আপনাকে মুক্তি দিতে ইচ্ছুক, আর তার সাথে অর্ধেক রাজ্য আমি আপনাকেই ফিরিয়ে দেব। দ্রুপদ বলেন, আমি আপনার শিষ্যদের অসামান্য বীরত্ব দেখে প্রীত হয়েছি গুরুদ্রোণ, আর অনুগৃহীত হলাম আপনার মহানুভবতায়। আপনার চিরস্থায়ী মিত্রতা এটাই আমার কাম্য। প্রীত দ্রোণ তখন দ্রুপদকে আলিঙ্গন করে বলে ওঠেন, উত্তম প্রস্তাব মিত্র। গঙ্গা নদীর উত্তরে অহিচ্ছত্র অঞ্চলের অধিকারী হলাম আমি, সেখানকার সিংহাসনে বসবে আমার পুত্র অশ্বত্থামা। আর গঙ্গার দক্ষিণের অঞ্চল আমি আপনাকে ফিরিয়ে দিলাম রাজন। আমিও আপনার চিরস্থায়ী মিত্রতার কামনা করলাম। এইভাবে পাঞ্চাল জয় করে গুরু দ্রোণ নিজের প্রতিজ্ঞা রাখলেন বটে, কিন্তু রাজা দ্রুপদ ক্ষোভে জ্বলতে লাগলেন। মুখে মধুর বাক্য বললেও মনে মনে তিনি দ্রোণের উপর চরম প্রতিশোধ নিতে প্রতিজ্ঞাবদ্ধ হলেন। তার নিজের কোনো পুত্র সন্তান নেই। যে দ্রোণ তাকে এত বড় অপমান করল, তার প্রতিকার তিনি নিজে সমাধা করতে পারবেন না। একমাত্র দৈব সাহায্যই তাকে তার অভীষ্ট সিদ্ধি করতে পারে। আর তাই দ্রোণের মৃত্যু কামনায় পুত্রেষ্টি যজ্ঞের জন্য তিনি কঠোর ব্রত অবলম্বন করে সমগ্র ভারতের ঋষিদের আশ্রমে আশ্রমে ভ্রমণ করতে লাগলেন। দ্রোণ সকলেই জানতে পারলেন নিয়তি বড়ই নিষ্ঠুর। মিত্রের সন্তানের হাতে তার মৃত্যু লিখিত জেনেও তিনি হাসিমুখে নিশ্চুপ থাকলেন। তিনি ব্রাহ্মণ, হিংসার বিপরীতে প্রতিহিংসা তাঁর কর্ম নয়। এদিকে হস্তিনাপুরে তখন মহা সমারোহে জ্যেষ্ঠ কুমার যুধিষ্ঠিরের যুবরাজ পদে অভিষেকের আয়োজন চলেছে। সকলে খুব খুশি, কিন্তু চিত্তে সুখ নেই কিছু মুষ্টিমেয় লোকের। তারা দুর্যোধন, শকুনি আর স্বয়ং মহারাজ ধৃতরাষ্ট্র। নিজের পুত্রকে বাদ দিয়ে তাঁর ভ্রাতুষ্পুত্র যুবরাজকে মেনে নিতে হবে মহারাজ ধৃতরাষ্ট্র, এটা কিছুতেই মেনে নিতে পারছেন না। গান্ধার নরেশ সুবলের এদিকে মৃত্যু হয়েছে, তাই যুবরাজ শকুনি এখন গান্ধার রাজ। তিনি ক্রমাগত দুর্যোধনকে কূট মন্ত্রণা দিতে থাকেন পাণ্ডবদের বিরুদ্ধে। হস্তিনাপুরের রাজমহলে এখন চক্রান্তের বিষাক্ত ধোঁয়া বিচরণ করছে। পাণ্ডবদের বীরত্ব আর ন্যায়পরায়ণতার খ্যাতি তখন গগনচুম্বী হয়ে দাঁড়িয়েছে। এমনকি যে যবনরাজ সৌবীরকে স্বয়ং বিচিত্রবীর্য আর মহারাজ পাণ্ডু অবধি পরাস্ত করতে পারেননি, সেই মহাপরাক্রমী রাজাকে ভীম আর অর্জুন তাদের অসামান্য কৌশলে হারিয়ে অভূতপূর্ব সম্পদ অধিকার করে হস্তিনাপুরের গর্ববৃদ্ধি করেছে। সমগ্র আর্যাবত্য তখন পাণ্ডবদের মহিমা গানে ব্যস্ত। মহারাজ ধৃতরাষ্ট্র সবই শুনতে পান, সবই বোঝেন, কিন্তু নিজের পুত্রের মোহতে অন্ধ তিনি মনে মনে অসুখী হয়ে থাকেন। বিশ্ব বিদুর সহ হস্তিনাপুরের সমস্ত বিদগ্ধজনের মতামত নিয়ে একদিন শুভক্ষণে তিনি যুধিষ্ঠিরকে যুবরাজ পদে অভিষিক্তও করলেন। সবাই উপস্থিত দুর্যোধন, কর্ণ, শকুনি সহ সমস্ত কৌরবেরা এতে যার পরনাই অসন্তুষ্ট হলেও কিছু প্রতিবাদ করতে পারল না। নিজের মনে মনে পাণ্ডবদের অভিসম্পাদ দিতে দিতে নিজেদের ক্রোধকে তারা প্রশমিত করতে লাগলো। নিজের মনে দ্বৈত ভাবনায় তাড়নায় ব্যথিত ধৃতরাষ্ট্র তাই একদিন ডেকে পাঠালেন তার একান্ত কাছের মন্ত্রণাদাতা কুনিককে। যুধিষ্ঠিরকে যুবরাজ করবার পর থেকেই দুর্যোধন তার আর পিতার সামনে আসে না। অভিমানী জ্যেষ্ঠ পুত্রকে মহারাজ খুবই ভালোবাসেন, আর তাই তাকে হারানোর ভয়ে মহারাজ পাণ্ডবদের সাথে উচিত কর্তব্য স্থির করতেই তার এই একান্ত প্রিয় মন্ত্রণাদাতাকে তিনি ডেকে পাঠিয়েছেন। কুনিক তাকে ধৈর্য ধরতে পরামর্শ দেন। উপযুক্ত সময়ের আগে কোনো কর্ম করলে তার ফল যে বিধ্বংসী হতে পারে সেটাও তিনি মহারাজকে জানান। পাণ্ডবদের প্রতিকার করবার আগে তাদের বিশ্বাস অর্জন করাটা জরুরি, আর তাই এখন মহারাজকে তাদের সাথে সর্বদাই মিষ্ট ভাষণ করতে হবে, আর করতে হবে সময়ের অপেক্ষা। ঠিক সময়ে সুযোগের সদ্ব্যবহার করলেই মহারাজের অভীষ্ট সিদ্ধ হবে, জানান কুনিক। এদিকে ভীম আর দুর্যোধন দুজনেই হলধারী বলরামের কাছে গদাযুদ্ধের পাট নিচ্ছে। বলরাম দুই শিষ্যকে সমান চোখে দেখলেও তাঁর পক্ষপাত একটু বেশি দুর্যোধনের দিকেই। মনে মনে দুর্যোধনকে নিজের ভগিনী সুভদ্রার স্বামীরূপে তিনি নির্বাচন করেই রেখেছেন, কিন্তু তার একার মতে তো কিছু হবে না। হলধরের কনিষ্ঠ ভ্রাতা কৃষ্ণই আসল নিয়ামক। নিজের ছোট এই ভাইটিকে বলরাম অত্যন্ত স্নেহ করেন। কৃষ্ণের যুক্তিপূর্ণ বিচার আর অসামান্য বুদ্ধির উপর তার অগাধ আস্থা।
একদিন সুসময় দেখে কৃষ্ণকে প্রস্তাবটা দিলে কেমন হয় ভাবতে থাকেন বলরাম। ধৃতরাষ্ট্র সুযোগের অপেক্ষায় বসে থাকলেও পাণ্ডবদের খ্যাতিতে অতিষ্ঠ হয়ে উঠেছে দুর্যোধন। আর তাই একদিন সে এসে উপস্থিত হলো তার মামাশ্রীর কক্ষে। নিজের এই মামাশ্রীর কূট বুদ্ধির উপর তার খুবই আস্থা। উপস্থাপন করলো এক ক্রূর যোজনা, যা পাণ্ডবদের সমূলে উৎখাত করবে, আর তার গায়েও এর কোনো আঁচ এসে লাগবে না। কী সেই যোজনা? পাণ্ডব আর কৌরবদের এই শত্রুতার পরিণাম কী হবে? আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আমরা আবার আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।